হ্যালো এভরিওয়ান, আমি সৌমিক। তো এসএসসি 25 ব্যাচ তোমাদের প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। সামনে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষা, তার আগে আবার টেস্ট পরীক্ষাও হবে। তো কেমিস্ট্রির পক্ষ থেকে আমি তোমাদের জন্য একটা এসএসসি কেমিস্ট্রি সাজেশন নিয়ে এসেছি, যেখানে তুমি আমার লেখা এই 7টা অধ্যায় পড়লে তুমি ইনশাআল্লাহ কেমিস্ট্রিতে A+ সিকিউর করতে পারবে। সেটা তোমার টেস্ট পরীক্ষাও হতে পারে, সেটা তোমার এসএসসি পরীক্ষাতেও হবে ইনশাআল্লাহ, এটা আমার গ্যারান্টি। তো চলো দেখে নেওয়া যাক সেই 7টা অধ্যায় কী কী। তো আমি এখানে যে অধ্যায়গুলো দিয়েছি তোমরা ফার্স্টে একটাই স্ক্রিনশট তুলে নাও। এই অধ্যায়টা একটা স্ক্রিনশট তুলে নাও, সরি বোর্ডটার হয়ে গেছে। তো যদি তোমরা তুলে ফেলো তাহলে এখানে দেখবা আমি প্রত্যেকটা অধ্যায়ের সাথে আমি কিছু টপিক লিখেছি। এখন এই টপিকগুলা কাদের জন্য আমি বলি। অনেকেই আছো যে বিভিন্ন কারণ থাকতে পারে, অনেকেরই প্রিপারেশন খুব কম আছে, যে আমি কি পড়বো কিছু বুঝে পাচ্ছি না, আমার অনেক কিছু কারণ ছিল আমি ঠিকমতো পড়তে পারিনি, অসুস্থতাও থাকতে পারে। তো তারা এই সব অধ্যায় তো সব কিছু আমার এখন অল্প সময়ে এসে শেষ করা সম্ভব না, কারণ একটার পর একটা আমার স্কুলে পরীক্ষা দিচ্ছে। তো আমি কোন কোন জিনিসগুলো আগে আগে পড়ে ফেলবো, কোন কোন জিনিসগুলো আমি ভালো করে পড়বো, এই জিনিসগুলো আমি এখানে লিখে রাখছি। তুমি যদি শুধু এগুলো পড়ো তাতেও তোমার A+ চলে আসতে পারবে। তবে সবচেয়ে বেটার হয় তুমি যদি অধ্যায় সবগুলোকে পড়ে ফেলো। অধ্যায় যা আছে, এই 7টা অধ্যায় যা আছে তুমি সবগুলোকে পড়ে ফেলো, তাইলে দেখবা যে তোমার মোটামুটি প্রশ্ন পরীক্ষাতে আসলে তুমি কমন ফেলতে পারবা। সো জেনে নেওয়া যাক সেই জিনিসগুলো কি কি। আমাদের আছে পরমাণুর গঠন। তো পরমাণুর গঠনের মধ্যে আমরা কি কি পড়ব? ইলেকট্রন বিন্যাস পড়ব, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা রিলেটেড যে বেসিকগুলো আছে এগুলোকে একটু পড়ব। এগুলো পড়লে আমার মোটামুটি যে অনুধাবনমূলক কোশ্চেনগুলো থাকে এগুলোকে আমি অ্যান্সার করতে পারবো। তো ইলেকট্রন বিন্যাসের মধ্যে আমি কিছু ব্যতিক্রম সহও পড়ব, যেমন আমার কপারের একটা ব্যতিক্রম আছে, আবার ক্রোমিয়ামের একটা ব্যতিক্রম আছে, এই যে তারপরে স্ক্যান্ডিনিয়ামের একটা ব্যতিক্রম আছে, স্ক্যান্ডিনিয়াম। এই যে এরকম কিছু কিছু ব্যতিক্রম আছে তোমাদের বইয়ে স্পেসিফিক্যালি লেখা আছে। সো তুমি ওই ব্যতিক্রমগুলোর যে ইলেকট্রন বিন্যাস এগুলোকে একটু এক ঝলকে পড়ে নিবা, মুখস্থ করে নিবা। এগুলো কেন ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস সেগুলো তোমরা একটু জানার চেষ্টা করবা। এরপর আসো পর্যায় সারণী। পর্যায় সারণীতে আমাদের পর্যায়বৃত্ত ধর্মের ক্রম ব্যতিক্রম সহ। এখানে আমি ভাইয়া একটা কথা লিখছি, ব্যতিক্রম সহ পড়তে হবে। আর ব্যতিক্রম সহ কি জিনিস ভাইয়া? ব্যতিক্রম সহ বলতে তোমাদের এখন পর্যায়বৃত্ত ধর্ম কি কি আছে? আয়নিক ধর্ম আছে, আয়নীকরণ শক্তি আছে, তড়িৎ ঋণাত্মকতা আছে, ইলেকট্রন আসক্তি আছে। সো তোমাদের ক্ষেত্রে কি হয়, বাম থেকে ডান দিকে গেলে কি আয়নীকরণ শক্তি বাড়ে, তাই না? সো নাইট্রোজেন একটা মৌল আছে, অক্সিজেন আরেকটা মৌল আছে। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, অক্সিজেনের 8। তো থিওরি অনুযায়ী আমার কিন্তু অক্সিজেনের আয়নীকরণ শক্তিটা নাইট্রোজেনের চেয়ে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা অক্সিজেনের চেয়ে বেশি হয়। কেন বেশি হয়? ইলেকট্রন বিন্যাসের একটা মিল থাকার জন্য, যে আমার অর্ধপূর্ণ অরবিটাল অপূর্ণ অরবিটালের তুলনায় অধিক স্থিতিশীল, যেই কারণে আমার আয়নীকরণ শক্তিটা নাইট্রোজেনের বেশি হয়। এই যেরকম কিছু ব্যতিক্রম আছে, যেমন আবার ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে তোমাদের আরেকটা আছে যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কেন কম, বেশি হওয়ার কথা ছিল কেন কম, এরকম কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো তোমরা একটু পড়বা, যে ব্যতিক্রম সহ আমি ব্যতিক্রম বলছি। আরেকটা জিনিস হচ্ছে মৌলের অবস্থান নির্ণয়। এটা তোমরা পড়বা MCQ এর জন্য, যে একটা মৌল দেওয়া আছে, ইলেকট্রন বিন্যাস থেকে তুমি কিভাবে ওই মৌলটার অবস্থান নির্ণয় করতে পারবা পর্যায় সারণীতে, যে তার পর্যায়গত গ্রুপ কত। এরপর আসো আমাদের রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে আছে সবার আগে পড়বা যৌগ চিত্র সহ গঠন ব্যাখ্যা। বিভিন্ন যৌগ আছে, যেমন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, এগুলো হচ্ছে আয়নিক যৌগ। কিছু সমযোজী যৌগ আছে, যেমন PCl5, CH4, এরকম কিছু সমযোজী যৌগ আছে যেগুলোর গঠন আছে তোমাদের বইয়ে। এগুলোকে এক পলক একটু দেখে নিবা। আমি একটু লিখে দিই নামগুলোকে। এই যে কয়েকটা যৌগের নাম লিখলাম, এই যৌগগুলোকে তোমরা একটু এক পলক পড়ে নিবা।
মানে এটার গঠন আছে চিত্রসহ, সেগুলোকে তোমরা পড়বা। আর হচ্ছে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল। আয়নিক যৌগ কীভাবে পানিতে দ্রবীভূত হয় তার পোলারিটির কারণে, এটা একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো তোমরা যে কোনো একটা গাইড খুললে তোমরা গাইড থেকে পেয়ে যাবো। সো আমার এই অধ্যায়টাও গেল। এরপর আমরা পড়বো মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। তো মৌলের ধারণার মধ্যে সবার আগে আমরা পড়বো W=SmV/1000, এই সূত্রের যে ম্যাথটা আছে এই ম্যাথগুলো করবো। তারপর হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, এই দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখতে পারো, যে কারণে এগুলো ম্যাক্সিমাম আসে। এরপর হচ্ছে শতকরা সংযুক্তি, এটাও ম্যাক্সিমাম আসে। আর হচ্ছে মূল সংখ্যায় রূপান্তর। তো এই চারটা জিনিস আমরা পড়লে ইনশাল্লাহ এখান থেকে আমি একটা বা দুইটা সৃজনশীল আমি কমন পাবো। এরপর রাসায়নিক বিক্রিয়াতে আছে আমার জারণ বিজারণ সম্পর্কে তোমাদের অনেক কিছু লেখা নাই তোমাদের মেইন বইয়ে। সো সেই ক্ষেত্রে তোমরা চাইলে কোনো একটা হেল্পিং বইয়ের সাহায্য নিতে পারো। আর হচ্ছে লাশ-আতিলার নীতির সাহায্যে যে উভমুখী বিক্রিয়া আছে, উভমুখী বিক্রিয়াতে কখন তাপমাত্রা বাড়ালে কি হয়, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, তাপমাত্রা বাড়ালে কি হয়, ঘনমাত্রা বাড়ালে কি হয়, তারপরে চাপ বাড়ালে কি হয়, এইসব যে প্রভাব আছে এই প্রভাবগুলো যে ব্যাখ্যা, এটা হচ্ছে লাশ-আতিলার নীতি। তোমরা এগুলো একটু মুখস্থ করে ফেলো, তাহলে হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের রসায়ন শক্তির মধ্যে আছে আমাদের দহন তাপ রিলেটেড ম্যাথ, যে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে কার্বন হাইড্রোজেনের দহন তাপ, অক্সিজেন দহন তাপ দিয়ে তোমাকে বলবে যে অমুক যৌগে অমুক বিক্রিয়ায় দহন তাপ কত। তো তোমরা দহন তাপের ম্যাথ ওখান থেকে করে ফেলবা। দহন তাপের ম্যাথ ইজি, ছোট ছোট ম্যাথ করে ফেলতে পারবা। এরপর হচ্ছে তড়িৎ রাসায়নিক ও তড়িৎ বিশ্লেষক কোষের ক্রিয়া কৌশল, যে গ্যালভানিক কোষ আছে, ভোল্টাইক কোষ আছে, এরপর হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ আছে। এই যে যত কোষের যত কাজ আছে যে চিত্রসহ, তো ওই যে চিত্রসহ ওই ব্যাখ্যাগুলোকে তুমি একটু পড়ে ফেলবা। আর হচ্ছে লবণ সেতু তোমাদের আসে, লবণ সেতুর সংজ্ঞা আসে, লবণ সেতুর ক্রিয়া কৌশল আসে। সেই জিনিসগুলো পড়লে তোমার এই অধ্যায় শেষ। এরপর হচ্ছে 11 নম্বর অধ্যায়, যেটা খনিজ সম্পদ জীবাশ্ম। এই অধ্যায় অনেকেই বলো স্কিপ করে দিতে, কারণ জৈব যৌগ, কিন্তু বিশ্বাস করো ভাই জৈব যৌগের মতো সহজ চ্যাপ্টার কোনোটা হয় না, এবং তুমি এইটা পড়লে তুমি 2টা সৃজনশীল ইজিলি কমন পাবা, 2টা। তো কি পড়বা? প্রথমে পড়বা অংশ কলাম পড়বা MCQ এর জন্য। এখান থেকে আসে যে এত তাপমাত্রাতে যদি আমি পাতন করি তাহলে আমি কি পাবো। এরপর হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এদের একটা থেকে আরেকটাতে রূপান্তর এবং এদের যে প্রস্তুতি, এই 6 ধরনের যৌগের যে প্রস্তুতিগুলোকে বিক্রিয়া যে আছে এগুলো প্রতিদিন দেখে লিখে মুখস্থ করে ফেলবা, তাহলে দেখবা যে হয়ে যাবে। আছে পলিথিন পলিপ্রোপিন প্রস্তুতি, কিছু কিছু বোর্ডে আসতে দেখেছি, তো এগুলো পড়বা। তো এই যে টোটাল এই জিনিসগুলো আছে এগুলো তুমি যদি পড়ে ফেলো তাহলে তুমি ইনশাআল্লাহ মোটামুটি A+ তুলে ফেলতে পারবা। এখন আমি বলি কোথা থেকে কয়টা সৃজনশীল আসতে পারে। যেমন আমার এই অধ্যায়টা থেকে আমার একটা সৃজনশীল আসবে, এটা থেকে আমার একটা আসতে পারে, এটা থেকে আমার একটা আসতে পারে, এটা থেকে একটা দিবে, এটা থেকে একটা দিবে, আর এটা থেকে দিবে 2টা। এখন বলতে পারো পরমাণুর গঠন কি, পরমাণুর গঠনটা হয় এটার সাথে মিলাই দিবে, না হয় এটার সাথে মিলাই দিবে, যে কোনো একটার সাথে পরমাণুর গঠনটা মিলাই দিবে। তো তুমি পড়বা, তাহলে এই যে এখানে 1 2 3 4 5 6 7, তুমি 8টা সৃজনশীলের মধ্যে 7টাই কমন ফেলে দিতে পারবা, এটা আমার গ্যারান্টি। এবং তুমি যদি এই যে 7টা অধ্যায়ের কথা আমি বললাম, 7টা অধ্যায় যদি তুমি 100% পড়ে ফেলতে পারো, কোনো গাফিলতি না দাও, ইনশাআল্লাহ ভাইয়া তুমি A+ পেয়ে যেতে পারবা। তো সকলের জন্য শুভকামনা, সবাই পড়তে বসে যাও, দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ।